আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি। দীর্ঘদিন পর আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির মিত্ররা। সে লক্ষ্য শুরু হয়েছে সাংগঠনিক তৎপরতা। ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলনের গতি ফেরাতেই এই প্রস্তুতি। এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো বিএনপির আমানুল্লাহ আমানকে বিদেশ যেতে আপিল বিভাগের অনুমতি। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ডিত জামিনে থাকা বিএনপির নেতা আমানুল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এদিকে সম্পদ অর্জনে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যানেরা। ৫ বছরে আস্থাভার সম্পদ অর্জনে সংসদ সদস্যদের চেয়ে এগিয়ে আছেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। এ সময় সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ ৩,০৬৫%, যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বৃদ্ধির হার ৪,২০০%-এরও বেশি। আরও জানাবো হেলিকপ্টারে পাঠানো হচ্ছে রাঙামাটি ৯ কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে রাঙামাটি জেলার ১০ উপজেলার মধ্যে রাঙামাটি সদর, বরকল, কাউখালী, জুরাছড়ি ৪ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে দুর্গম পাহাড় বিবেচনায় জুরাছড়ি এবং বরকল উপজেলায় ৯টি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা এবং সরঞ্জাম সোমবার ৬ মে সকালে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের প্রতিবাদে পদযাত্রা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবিতে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন এবং পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার ৬ মে দুপুরে এই কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ানের সভাপতিত্বে শহরের বায়তুল আমান সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখা ক্যাম্পাসে ফিলিস্তিনি জাতীয় পতাকা উত্তোলন, পদযাত্রা এবং ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি। দীর্ঘদিন পর আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির মিত্ররা। সে লক্ষ্যে শুরু হয়েছে সাংগঠনিক তৎপরতাও। ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলনে গতি ফেরাতে এই প্রস্তুতি। এবার নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখার উপরও জোরদার দেওয়া হচ্ছে। এজন্য ইস্যুভিত্তিক কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়াতেও কর্মসূচি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানী সহ মহানগর এবং জেলা পর্যায়ে কর্মী সভার পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে। সে ধারাবাহিকতায় আবারও রাজনীতিতে ফিরতে যাচ্ছে ডক্টর রেজা কিবরিয়া। দলগুলোর বিভিন্ন সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সমমনা দলগুলোর অনেক নেতা হাল ছেড়ে দিয়েছিলেন। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কেউ কেউ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তবে নতুন করে আবারও আশার আলো দেখছেন তারা। ইস্যুভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে আবারও মাঠে নামতে চান তারা। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪ দিন আগে গণ অধিকার পরিষদের এক অংশের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন ডক্টর রেজা কিবরিয়া। এরপর তাকে আর রাজনীতিতে দেখা যায়নি। দীর্ঘ ৪ মাস পর আবার দলে ফিরছেন তিনি। গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা পদে থেকে দলের হাল ধরবেন বলেও যুগান্তরকে জানিয়েছেন কয়েকজন নেতা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমমনাদের নিয়ে সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেবেন তিনি। রোববার সন্ধ্যায় ডক্টর রেজা কিবরিয়া যুগান্তরকে বলেন, আমি কখনো রাজনীতি ছাড়িনি। গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে আমি আছি। এদিকে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে কর্মী সভার উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ। 10 মে থেকে 8 বিভাগের কর্মী সভায় অংশ নেবে মঞ্চের শীর্ষ নেতারা। 10 মে রংপুর, 11 মে রাজশাহী, 19 মে চট্টগ্রাম, 24 মে
বরিশাল কর্মী সভা করার কথা রয়েছে। পরে এসব বিভাগে জনসমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে শনিবার রাতে বৈঠক করে গণতন্ত্র মঞ্চ ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে আবারও মাঠে নামবে 12 দলীয় জোট। চলতি মাসেই অন্তত 3টি মহানগরে লিফলেট বিতরণ করবে জোটের কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি উপজেলা নির্বাচন বর্জনের পক্ষে জনমত তৈরির উদ্যোগ নিয়েছে এই জোট। জাতীয়তাবাদী সমমনা জোটও নতুন করে কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে কী ধরনের কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করা যায় তা কয়েক দফায় আলোচনা করেছে জোটের শীর্ষ নেতারা। এছাড়া জোরালোভাবে ইস্যুভিত্তিক কর্মসূচি পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। সরকার বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করতে সভা, সেমিনার, মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নিয়েছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। এছাড়াও অন্য দলগুলো সাংগঠনিক কর্মকাণ্ড সাজাচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট, বলছেন রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে বিভেদ স্পষ্ট। জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির নেতৃত্ব নিয়ে মাথা ব্যথা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর সোমবার 6 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের কেন্দ্র থেকে আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে অংশ নিতে নিষেধ করলেও সবাই তা অমান্য করে দল বেঁধে নির্বাচন করছে। এ সময় আওয়ামী লীগকে এখন শূন্য মুড়ির টিন উল্লেখ করে তিনি বলেন, জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির নেতৃত্ব নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে। রুহুল কবির রিজভী আরও বলেন, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে দেশ বলে মানুষের খাদ্যপণ্য থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ সহ মূল্যস্ফীতির দায়ে অসহায় হয়ে পড়েছে দেশবাসী। ব্যাংক খাত ধ্বংস করে দেশকে সরকার অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং জনগণের নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা। বিএনপির আমানুল্লাহকে বিদেশ যেতে আপিল বিভাগের অনুমতি। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ডিত জামিনে থাকা বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার 6 মে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আমানুল্লাহ আমানের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালত বলছে, আগামী 9 জুনের মধ্যে আমানুল্লাহকে দেশে ফিরতে হবে। এ বিষয়ে আদালত কমপ্লেন্স প্রতিবেদন দিতে হবে। মামলাটিতে 13 বছর কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আমানুল্লাহর আপিলের উপর পুনঃশুনানি নিয়ে গত বছর 30 মে হাইকোর্টে রায় দেন। রায়ে বিচারক আদালতের দণ্ড বহাল রাখা হয়। এ রায়ে অনুলিপি বিচারিক আদালতে গ্রহণের 15 দিনের মধ্যে আমানুল্লাহকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। গেল বছরের 7 আগস্ট হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত বছরের 10 সেপ্টেম্বর আত্মসমর্পণ এরপর আমানুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত 1। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছরের 14 সেপ্টেম্বর আপিল বিভাগের লিভ টু আপিল এর অনুমতি চেয়ে আবেদন করেন আমানুল্লাহ আমান। সঙ্গে জামিন আবেদনও ছিল। মামলার বিবরণে জানা যায়, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমানুল্লাহ দম্পতির বিরুদ্ধে 2007 সালের 6 মার্চ রাজধানীর কাপ্রুল থানায় মামলা করে দুদক। একই বছর 21 জুন বিশেষ জজ আদালত আমানুল্লাহকে 13 বছর এবং তার স্ত্রী সাবেরা আমানকে 3 বছরের কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করে 2010 সালের 16 আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে আমানুল্লাহ দম্পতিকে খালাস দেয়। এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে 2014 সালের 26 মে আপিল বিভাগ হাইকোর্টে রায় বাতিল ঘোষণা করে। একই সঙ্গে হাইকোর্টে আপিল পুনঃশুনানি নির্দেশ দেওয়া হয়। আপিল বিভাগের এ রায় রিভিউ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আমানুল্লাহ আমান। পরে তা খারিজ করে দেয় আপিল বিভাগ। পুনঃশুনানি শেষে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গত বছরের 7 আগস্ট প্রকাশিত হয়। এরপর আমানুল্লাহর স্ত্রী সাবেরা গত 3 সেপ্টেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। পুনঃশুনানি শেষে তিনি 3 বছর কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন, জামিন চান। শুনানি নিয়ে গত বছরের 4 সেপ্টেম্বর চেম্বার আদালত থেকে জামিন পান তিনি। সম্পদ অর্জনে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যানেরা, বলছে টিআইবি।
5 বছরে অস্থাবর সম্পদ অর্জনে সংসদ সদস্যদের চেয়ে এগিয়ে আছে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। এ সময় সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ ৩,০৬৫%, যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বৃদ্ধির হার ৪,২০০%-এরও বেশি। সোমবার 6 মে ধানমন্ডি টিআইবির অফিসে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে টিআইবি বলছে, প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ১৪৪টি প্রার্থীদের হলফনামা বিবেচনা কমিশন প্রকাশ করেছে, বাকি ৮টি করেনি। ১৫২টি উপজেলার ৩টি নির্বাচনের প্রায় ৪,৮০০টি হলফনামায় দেয়া ৮ ধরনের তথ্যের বহুমাত্রিক তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ বড় আলোচনার বিষয় হলেও এবার স্বজনদের মনোনয়নে চলছে বিতর্ক। প্রথম ধাপে প্রথম পর্বে মন্ত্রী এমপিদের স্বজন ১৩ জন প্রার্থী হয়। এগিয়ে রয়েছে ভাইরা, চাচাতো ভাইরা, খালাতো ভাইরা, জামাতা ভাইয়ের ছেলে আছেন এ তালিকায়। উপজেলা নির্বাচনে দলীয় হলেও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ দলগতভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি। বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও অমান্য করে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ৭৩ জনকে বহিষ্কার করেছে দলটি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা ২২ জামাত নেতা পরবর্তী সময় দলের সিদ্ধান্ত থেকে হাত মিলিয়ে নির্বাচন থেকে সরে গেছে। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর অধিকাংশই আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী, যদিও বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী দলের স্থানীয় নেতৃত্বের সমর্থন পুষ্ট।